আজকের এই সান্ধ্য আয়োজনে সশ্রদ্ধ অভিনন্দন জানাই কগনিশন পাবলিকেশনের তরফ থেকে। কগনিশন পাবলিকেশন, যার যাত্রা 2016 সালে এবং এর কর্ণধার ডক্টর অরেঞ্জ মহালদার আমার পাশেই বসে আছেন, তার হাত ধরে কগনিশন পাবলিকেশন তার যাত্রা শুরু থেকেই বিভিন্ন একাডেমিক অ্যাক্টিভিটি মূলক যে লেখা বা কাজকর্ম সেই দিকে ফোকাস করেছে এবং একই সাথে নূতন প্রজন্ম এবং যারা আমাদের সশ্রদ্ধ প্রবীণ আমাদের মার্গদর্শক যারা রয়েছেন তাদের লেখাকে কখনো জার্নাল আকারে কখনো গ্রন্থ আকারে তুলে ধরে এনে সারস্বত যে যাত্রা সেটা বজায় রেখেছে। সেই জন্য প্রথমেই কগনিশন পাবলিকেশনের এই জার্নি বা এই যাত্রা ভবিষ্যতেও অব্যাহত থাকুক আপনাদের আশীর্বাদে। যারা এখানে বসে আছেন তাদের উপস্থিতিতে, তাদের লেখার মধ্যে দিয়ে, তাদের ভাবনার মধ্যে দিয়ে আগামী দিনেও এই পথ চলা এগিয়ে চলুক, এই আশা মাধ্যমে আমরা এই আজকের আলোচনা, সান্ধ্য আলোচনা শুরু করছি। আজকের এই সভার মূলত তিনটি দিক আছে: বই প্রকাশ, জার্নাল প্রকাশ এবং অ্যাওয়ার্ড সেরেমনি। যেহেতু সময়ের খুব একটা বাধ্যবাধকতা রয়েছে, অধিক সময় নষ্ট না করে বই প্রকাশ অনুষ্ঠানে চলে যাচ্ছি। বই প্রকাশ অনুষ্ঠানে প্রথমেই আমি আহ্বান করে নেব ডক্টর সুজাতা রায়চৌধুরী ম্যাডামকে আমাদের ডায়াসে। ওনার যে বইটি আজকে প্রকাশিত হবে, মেলোডি অফ মাইন্ড, মোরালিটি অ্যান্ড মহাভারতা, কাল্টিভেটিং হ্যাপিনেস অ্যান্ড ওয়েলবিং হোয়ার ইস্ট মিটস ওয়েস্ট। এবং সাথেই আমরা করতালির মাধ্যমে মঞ্চে আহ্বান করে নেব শ্রদ্ধেয় ডক্টর পুষ্পা মিশ্র ম্যাডামকে। আমরা খুবই সৌভাগ্যবান যে ম্যাডামকে আমাদের মধ্যে আবারও একবার পেয়েছি। আমরা ছাত্রাবস্থা থেকেই ম্যাডামের স্নেহ আশীর্বাদে সবসময় ধন্য হয়েছি। উনি আবারও এসছেন এই সুজাতা ম্যামের যে বই প্রকাশ সেটাকে সাফল্যমণ্ডিত, এবং ওনার হাত দিয়েই বই প্রকাশিত হবে। সেই জন্য তা আমি কগনিশন পাবলিকেশনের পক্ষ থেকে প্রথমেই সুজাতা ম্যামকে বরণ করার জন্য আহ্বান করছি অর্পিতা দাসকে। এরপরে ডক্টর পুষ্পা মিশ্র ম্যাডামকে বরণ করে নেওয়ার জন্য আহ্বান করছি পাবলিকেশনের তরফ থেকে আশিস বিশ্বাসকে। সুজাতা ম্যাম সম্বন্ধে সংক্ষেপে আমি দু চার কথা বলি। ম্যাডাম, আমরা যখন ছাত্রাবস্থায় ছিলাম তখন ওনাকে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ কগনিটিভ সায়েন্স বা কাউন্সেলিং সেলে ওনাকে গবেষণারত অবস্থায় দেখেছি। উনি স্কুল অফ কগনিশন বা কগনিটিভ সায়েন্সের সাথে সাথে ফেমিনিস্ট এপিস্টেমোলজি এই বিষয়ে উনি আগ্রহ রাখেন। তার সাথে সাথে উনি বর্তমানে এনজিও, যেটা ওনার প্রতিষ্ঠিত, ওনার ভাবধারা থেকে পরিচালিত হোয়াই, তার দায়িত্বে রয়েছেন, যেখানে উনি বিভিন্ন ওনার কাজকর্মের মধ্যে দিয়ে আমাদের যে আধুনিক
চিন্তাধারা, তার সাথে যে আমাদের প্রাচীন ভারতীয় চিন্তাধারা, দুটোর একটা মেলবন্ধন, যেটা আমরা বর্তমানে যে এনইপি 2020-তে হয়তো আইকেএস এর একটা উদ্দেশ্য থাকে যে এখানে প্রাচীন ভারতীয় চিন্তাধারা কি করে আমাদের নতুন জীবনে ইমপ্লিমেন্ট করা যায়, সেই জায়গারই একটা সিনথেসাইজিং একটা এফেক্ট আমরা দেখি ম্যাডামের কাজকর্মের মধ্যে দিয়ে। বর্তমান যে বইটি প্রকাশিত হবে সেখানেও আমরা সেরকমই একটা বিষয় দেখতে পাবো। আর অধিক বাক্য ব্যয় করছি না, সরাসরি ম্যাডামের কাছে চলে যাচ্ছি। প্রথমে ম্যাডাম 2-4 কথা ওনার বই সম্বন্ধে বলুন। আজকে কলকাতা আন্তর্জাতিক বইমেলা 2026-এ সবাইকে খুব সাদর আমন্ত্রণ। বইমেলাটা আমার কাছে না অনেকটা দুর্গাপুজোর মতন, সেই জন্য এখানে কথা বলতে পেরে আমার যে অদ্ভুত এটা একটা আমার কাছে খুব অদ্ভুত মুহূর্ত। আমি আমার অনেক প্রিয় ছাত্রছাত্রী থেকে শুরু করে বন্ধু বান্ধব, কলিগ, শিক্ষিকা সবাইকে এখানে পেয়েছি। এইরকম একটা আমার কাছে যেটা দুর্গাপুজোর প্রাঙ্গণ মতন, সেই জায়গায় আমি যখন পজিটিভ সাইকোলজি নিয়ে পড়াশোনা শুরু করি, সেটা অনেক দিন আগে, তখন ওয়েলবিং বা হ্যাপিনেস এইটা নিয়ে খুব বেশি কাজকর্ম হতো না। এবং আমি দেখেছিলাম যে যতগুলো ওয়েলবিংয়ের থিওরি বা হ্যাপিনেস নিয়ে যে ভাবনা চিন্তা বা একাডেমিক যে আলোচনাগুলো আছে, সেগুলো বেশিরভাগই সব পাশ্চাত্যের তত্ত্ব। সেই তত্ত্বগুলো খুবই চমৎকার তত্ত্ব, কিন্তু আমার মনে এখান থেকে একটা খুব গভীর জিজ্ঞাসা জাগে যে আমাদের যে ঐতিহ্য, ভারতীয় যে ধ্যান ধারণা, শাস্ত্র, মহাকাব্য আছে, এখানে এই বিষয় নিয়ে কি বলা হয়েছে সেইটা নিয়ে। সেটা গবেষণা করতে গিয়ে আমি দেখলাম যে শুধুমাত্র মনোবিদ্যা নয়, দর্শন, অর্থনীতি, এরাও কিন্তু আজকাল হ্যাপিনেস এবং ওয়েলবিং এটা নিয়ে প্রচুর তত্ত্ব তৈরি হয়েছে সেই পাশ্চাত্য থেকেই। পাশ্চাত্য তত্ত্বগুলি আমাদের শেখায় যে ভালো থাকার উপাদানগুলি কি এবং কি কি করলে আমরা ভালো থাকতে পারি। ভারতীয় দর্শন নিয়ে, ভারতীয় শাস্ত্রে যখন আমি পড়াশোনা করতে শুরু করি, ভালো থাকার জায়গা, কল্যাণের জায়গা, আমি ওয়েলবিংকে কল্যাণ হিসেবেই অনুবাদ করেছি। সেখানে দেখি যে ভারতীয় মতে যে জায়গাটা আসে সেটা হচ্ছে ভালো থাকতে গেলে কেন আমাদের নৈতিকতার প্রয়োজনীয়তা পড়ে। ভালো থাকাটা কিন্তু, মানুষ কিন্তু আদতে সামাজিক প্রাণী, এবং এটা মানুষ যখন ইভলভ করেছে প্রায় 2.5 কোটি বছর আগে থেকে, মানুষ চিরকালই সমাজবদ্ধ জীব। সমাজের মধ্যে থাকতে গেলে কিন্তু নৈতিকতাটা আবশ্যিক একটা জায়গা। আমি যেটা চেষ্টা করেছি সেটা হচ্ছে মূলত মহাভারত এবং আরও অন্যান্য কিছু জায়গা থেকে, যে এই ভালো থাকার সঙ্গে আমার নৈতিকতা কিভাবে জড়িত আছে সেইগুলো দেখা। এবং এই বইতে যেটা আছে সেটা হচ্ছে অর্থনীতি, মনোবিদ্যা, দর্শন, এই 3টে বিষয়েরই একটা মেলবন্ধন করার প্রয়াস, যেখানে নৈতিকতা কিন্তু তার মূল সুরটাকে ধরে রাখছে। তো আমি চাইবো যে আপনারা বইটা পড়ুন, পড়ে আপনারাও নিজেরা একটুখানি ভাবুন, এবং আপনাদের ভালো থাকার পথে যেন বইটা সঙ্গী হয়ে উঠুক। এইটা। ধন্যবাদ ম্যাডামকে।
এরপরে সেই শুভক্ষণ যে সময় বইটি প্রকাশিত হতে চলেছে, আমাদের মধ্যে উপস্থিত ডক্টর পুষ্পা মিশ্র ম্যাডামের হাতে দিয়ে। এরপরে আমি ডক্টর মিশ্রকে এই বইটি সম্বন্ধে কিছু কথা বলার জন্য আহ্বান করছি। এটা খুলবো কি? হ্যাঁ, উদ্বোধন করে নিয়ে তারপর। কিছু বলতে হবে? আপনারা সুজাতার কাছে শুনেছেন যে এই বইটি অর্থনীতি, দর্শন এবং মনোবিজ্ঞান এই তিনটে শাস্ত্রের মধ্যে থেকে চয়ন করে আনা। আমি বইটা এখনো পড়িনি, শুধুমাত্র যখন আমি নামটা দেখলাম তখন আমার মনের মধ্যে কতগুলো কথা, কতগুলো পংক্তি আমার মনের মধ্যে ছবির মতন ভেসে উঠল। একটা হচ্ছে, যেই মুহূর্তে মহাভারত দেখলাম আমার মনের মধ্যে জাগলো যক্ষের প্রশ্ন, যুধিষ্ঠিরকে সুখী কে? কারণ সুখ সম্বন্ধে বলতে গেলে সবসময়ই বলতে হয়, প্রথম প্রশ্ন আছে সুখী কে, সুখ কাকে বলে? এবং তখন যুধিষ্ঠিরের উত্তর হয়তো চিন্তার বিষয়, কেননা মনে হয় যে অনেকটা সহজ উত্তর, কিন্তু খুব সহজ নয়। কারণ যুধিষ্ঠির উত্তর দিচ্ছেন যে মানুষ অঋণী এবং অপ্রবাসী থেকে দিনান্তে সোপার্জিত সাকান্ন ভক্ষণ করে নিশ্চিন্তে ঘুমোতে পারে, সে হচ্ছে সুখী। এর মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। তোমাকে অঋণী হতে হবে, অর্থাৎ তুমি কারুর কাছে ঋণী নও, সেটা মনকে কি প্রশান্তি দেয়। এবং তুমি অপ্রবাসী নও, তুমি তোমার দেশে আছো। মানে অনেক সময় তো আমরা বিদেশে থাকি, কারণ সুখ সেখানে অনেক বেশি, কমফোর্টেবল লাইফ সেখানে অনেক বেশি। কিন্তু যুধিষ্ঠির বলছেন অপ্রবাসী, অর্থাৎ তুমি তোমার ঘরে আছো, তুমি তোমার আত্মীয় স্বজনের সঙ্গে আছো, এবং তুমি কারুর ঋণী নও, এবং তুমি সোপার্জিত সাকান্ন খাচ্ছ। অর্থাৎ সুখটা কিন্তু নির্ভর করে না আমি পঞ্চব্যঞ্জন খেলাম, সেটা সোনার থালায় রেখে খেলাম, নাকি আমি সাকান্ন খেলাম। সাকান্ন খেলেও কিন্তু ওটা যদি আমার নিজের অর্জিত অর্থে হয়, তাহলে মানুষ সুখী হতে পারে। তো সুখের এই সংজ্ঞা যুধিষ্ঠির দিয়েছেন। সঙ্গে সঙ্গে আরও একটি কথা মনে এলো, এগুলো জাস্ট বাই ওয়ে অফ ফ্রি অ্যাসোসিয়েশন এসেছে। সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুড়িয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে সকলই করল ভেল। এটা আবার বলছে আমরা সুখের চেষ্টা সারা জীবন পাত করছি, অথচ আমরা সুখ 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 বলে যে জিনিসের পেছনে ছুটছি এবং সর্বস্ব নিজের জীবনের দিয়ে দিচ্ছি, তারপরে দেখা গেল যে সুখটা সুখ নয় এবং সেখান থেকে কোনো সুখ পাওয়া যায় না। সুতরাং সুখের সন্ধান কিভাবে করব? সুখের সঙ্গে ওয়েলবিইংয়ের সম্পর্ক কী? কেননা সুখ এবং ওয়েলবিইংয়ের মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। ভালো থাকাটা কিন্তু শুধুমাত্র সুখী থাকার উপরে নির্ভর করে না। সুখটাকে ও ওয়েলবিইংটাকে কল্যাণ শব্দের সঙ্গে যুক্ত করেছেন। কল্যাণ মানে মঙ্গল, এবং সবসময় সুখী হলেই যে মঙ্গল হয় তা কিন্তু নয়। সুতরাং এই অত্যন্ত গভীর যে কতগুলো কথা আছে, বিশেষ করে নীতির কথাও বলছে। আমার জীবনে একটা নীতি থাকা দরকার আছে। আমরা মনোবিজ্ঞানের দিক থেকে এটাকে দেখতে পাই, মানুষ কখনো সুখী হতে পারে না যদি তার মধ্যে কোনো অপরাধ বোধ থাকে। অপরাধ বোধ যদি থাকে তাহলে সে কিন্তু নৈতিক কোনো একটা জায়গায় নিজেকে অসুখী মনে করছে এবং নিজেকে সে কোনো রকমভাবে অপরাধী বোধ করছে। সেটা তো আমাকে ঘুমোতেও দেবে না, আমাকে শান্তিতে থাকতেও দেবে না,
সুখ তো দূরস্থ। সুতরাং এই সমস্ত অত্যন্ত কঠিন আলোচনা, এর মধ্যে ও যেহেতু ইকোনমিক্সের ছাত্রী, সুতরাং অর্থের প্রয়োজনটা কি আছে, টাকাটা কি সত্যি সত্যি প্রয়োজন সুখের জন্য? আমাদের প্রয়োজন তো আছে, প্রয়োজন আছে, কারণ আমাদের শাস্ত্রে অন্তত বলা হয়েছে যে তোমার কিন্তু অর্থের প্রয়োজন আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। তো ধর্ম, অর্থ কিন্তু প্রয়োজন আছে। এবং দারিদ্র্যকে যুধিষ্ঠিরও বলেছেন যে যার দারিদ্র্য কিন্তু একটা অভিশাপ, কারণ সেটা আমাকে এমন কোনো মিনস আমার কাছে দেয় না যার মাধ্যমে আমি আমার নিজের সম্ভাবনাগুলোকে বিকশিত করতে পারি। আমার যদি প্রতি মুহূর্তে অর্থের অভাবে নিজের প্রতিটি ইচ্ছাকে অবদমিত করতে হয়, তাহলে কিন্তু আমার ব্যক্তিত্বের স্ফুরণ ঘটে না, এবং আমার সম্ভাবনা যদি বিকশিত না হতে পারে, তাহলে কিন্তু আমি সুখী তো হতেই পারবো না, আমি অন্য কোনোভাবেও কিন্তু এগিয়ে যেতে পারবো না, অন্য কোনো দিকেই আমার উন্নতি হবে না। এই সমস্ত অত্যন্ত কঠিন প্রশ্ন নিয়ে আমি আশা করব এই বইটি নিশ্চয়ই আলোচনা করেছে। আমি খুব আগ্রহের সঙ্গে অপেক্ষা করছি বইয়ের একটা কপি নিয়ে আমি এটা পড়তে শুরু করব। আপনারা সবাই পড়বেন এবং দেখবেন, নিজের মনের মধ্যে মনন করবেন, সত্যি সত্যি ও যে উত্তরগুলো দিয়েছে সেই উত্তরগুলো আপনাদের মনোভূত হয় কি না। এবং আমি আশাও এটাও করি যে আপনাদের সকলের মন থেকে নতুন কিছু ভাবনা চিন্তা কিন্তু উঠে আসবে। ধন্যবাদ। এরপর আমরা এখন বরণ করে নেব মেমেন্টোর মাধ্যমে সুজাতা ম্যাডামকে এবং পুষ্পা ম্যাডামকে। বরণ করে নিচ্ছে কগনিশন পাবলিকেশনের তরফ থেকে ঈশা নন্দী। পুষ্পা ম্যাডামকে বরণ করে নিচ্ছে আমাদের অমৃত। এরপরে আমরা মঞ্চে আহ্বান করে নিচ্ছি আমাদের পরবর্তী যার বই প্রকাশিত হচ্ছে, ডক্টর আত্রেয়ী মুখোপাধ্যায়, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ ফিলোসফি হেড এবং আচ্ছা ভূতপূর্ব হেড, এবং বর্তমানে এবং সবসময়ই পাশ্চাত্য দর্শন এবং কগনিটিভ সায়েন্স, ফিলোসফি অফ ল্যাঙ্গুয়েজ ইত্যাদি যে আমাদের যে অ্যাডভান্সড যে ভাবনা চিন্তার জগৎ, সেটা নিয়ে দিদি সবসময় কাজ করেছেন, এখনও কাজ করে চলেছেন, আমাদেরকে পথ দেখিয়ে চলেছেন। আমরা আহ্বান করে নিচ্ছি মঞ্চে দিদিকে, দিদি নতুন কাজের জন্য। আজ আত্রেয়ীদির যে বইটি প্রকাশিত হবে, ডেনেটিয়ান স্টোরি অফ সেলফ। একই সাথে আহ্বান করে নিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত আরেকজন বিদ্বজ্জন, আমাদের অভিভাবক তুল্য শ্রদ্ধেয় ডক্টর দীপায়ন পট্টনায়ক স্যার, আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ভূতপূর্ব বিভাগীয় প্রধান। মঞ্চে আহ্বান করে নিচ্ছি স্যারকে। বই উদ্বোধনের পূর্বে আত্রেয়ীদিকে তার এই নতুন বইটি, যেটি আমাদের পুনরায় আমাদের আলোচনার আঙ্গিনায় আসছে, সেই বইটি ডেনেটিয়ান স্টোরি অফ সেলফ সম্বন্ধে দু চার কথা বলার জন্য আহ্বান করছি। ধন্যবাদ সুস্নাত। প্রথমেই যেই কথাটা সুজাতাদি বলল
সেটা আবার রিপিট করা, যে এটা সত্যি আমাদের যারা অ্যাকাডেমিশিয়ানস এবং যারা আমাদের বই পড়ে, কারণ আমার ছাত্ররা অনেক ছাত্রছাত্রী এসছে, তারাও খুব বই পড়ে, তাদের কাছে সত্যি মানে খুব অ্যাপ্রোপ্রিয়েটলি বলেছে যে এই বইমেলাটা আমাদের কাছে কিন্তু ওই দুর্গাপূজার মতনই, মানে এটা একটা আমাদের প্রত্যেক বছর উদযাপন করার একটা, মানে অলমোস্ট যেদিন শেষ হয়ে যায় তারপর থেকেই আমরা প্ল্যান করি যে পরের বুক ফেয়ারে আমরা কি বই কিনবো। সবসময় এত লিখে ওঠার মতন আমার অবস্থা থাকে না, কিন্তু কি বই কিনবো, কি বই পড়বো, কি বেরোবে, এটা নিয়ে আমাদের কিন্তু ঠিক দুর্গাপূজা ঠিক যেদিন শেষ হয়ে যায়, যেমন আমরা পরের বছরের প্ল্যান করি, ঠিক একইভাবে এটাও আমরা প্ল্যান করে থাকি। আর প্রথমে আমি আগে পুষ্পাদিকে আর দীপায়নদাকে প্রণাম জানাচ্ছি, দুজনে আমার সিনিয়র, এবং খুব ইন্টারেস্টিংলি আমি আর সুজাতাদি কিন্তু যখন এই ধরনের কাজগুলো আমরা করছিলাম, আমরা দুজন একই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছিলাম, দুজনেই আমরা স্কুল অফ কগনিটিভ সায়েন্সেই কিন্তু ছিলাম। আর আজকে আমি সত্যি জানতাম না পুষ্পাদির সাথে দেখা হবে, তো সেটাও একটা অদ্ভুত কোইন্সিডেন্স। আমার জীবনের যে কটা ইম্পর্ট্যান্ট ইন্টারভিউ হয়েছে সবকটা ইন্টারভিউতে কিন্তু পুষ্পাদি সবসময় ছিল, তো সেই জন্য আমি আজকে পুষ্পাদিকে দেখে আমার ওটাই মনে হলো যে সব ইন্টারভিউ বোর্ডে মিস সবসময় থাকতো। তাই আজকে এই বই প্রকাশনের সময় যখন ওনাকে দেখেছি, মানে তার মানে এটা হলো গডস ইন্টারভেনশন, যে she or he wanted পুষ্পাদি টু বি হিয়ার। আর বইটা নিয়ে বলতে বললো, সেখানে আগে যেটা বলার যে আমি খুব ছোট করে একটু দেখেই বলবো, এক্সটেম্পোর বলবো না, কারণ আমাকে ওর সময়টা বলেছিল 3 মিনিট, অরেঞ্জ বলেছিল 3 মিনিট আত্রেই দিই। আচ্ছা, উপস্থিত সকলকে শুভ সন্ধ্যা, প্রণাম জানাই। আজ সত্যি আমার জীবনের এটা একটা বিশেষ দিন, কারণ এটা আমার নতুন গ্রন্থ প্রকাশিত হলো, এবং বলা বাহুল্য যে এটা আমার সিঙ্গেল অথর্ড প্রথম পাবলিকেশন। মানে আমরা বিভিন্ন জার্নাল ইত্যাদিতে লিখি, কিন্তু এই নিজে একদম একা বই লেখা এটা আমার এই প্রথম। যদিও এটাকে প্রচলিত অর্থে বই বা গ্রন্থ আমরা বলি না, কারণ এটাকে মনোগ্রাফ বলি আমরা টেকনিক্যালি ফিলসফির টার্মে, কারণ এটা মূলত একটি গবেষণামূলক কাজ। এই মনোগ্রাফটি প্রকাশ করেছে কগনিশন পাবলিকেশন, যার প্রধান সূত্রধর অরেঞ্জ, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে আমার ভাতৃপ্রতিম অনুজ অরেঞ্জের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞ। তার একটা বিশেষ কারণ হলো যে সত্যি বলতে ওর তাগিদ না থাকলে এই গ্রন্থ প্রকাশ হয়তো ঘটতই না। বই প্রকাশ করার ইচ্ছে একেবারেই আমার মধ্যে ছিল না তা নয়, ইচ্ছে ছিল, তবে তাগিদও ছিল কিছুটা, কিন্তু তার পাশাপাশি কিছুটা কুড়েমি আর কিছুটা আমার কর্মক্ষেত্র আমার বাড়ির থেকে অনেকটা দূরে, প্রায় রোজ 100 কিলোমিটার ট্রাভেল করতে হয়, তো সেই জন্য সব কিছু মানিয়ে লেখা একটা বই চট করে লেখা। আর যদিও পেট্রিয়ার্কির কথা বলতে চাইছিলাম না, বাট মানে মনে হলো যে এই পেট্রিয়ার্কিতে এই এতগুলো ফ্যাক্টর কাজ করে, তাতে একটা বই লিখে ওঠা খুব সত্যি কঠিন, আমার জন্য অন্তত কঠিন। তো সেই কারণে সেই কুড়েমির থেকে আমাকে মেন টেনে বার করে অরেঞ্জ, কনস্ট্যান্টলি পেছনে পড়ে থাকে যে দিদি তুমি বই লিখবে বলেছো, আর বারবার বলেছে দিদি বইটা তোমার প্রকাশ করতে হবে। আর আমরা যেহেতু দুজনেই দর্শনের মানুষ, তাই এই কাজটা প্রকাশ করার একটা আমার কিন্তু একটা বড় অধিকারের জায়গা আছে, তাই অরেঞ্জকে অসম্ভব ধন্যবাদ। ও প্রায় পেছনে পড়ে থেকেছে বইটা লেখানোর জন্য। আচ্ছা, গ্রন্থর বিষয়বস্তু দর্শনের একটি বিশেষ শাখা মনোদর্শন, যেটাকে আমরা ফিলসফি অফ মাইন্ড বলি। এই শাখার একজন প্রখ্যাত মনোদার্শনিক ড্যানিয়েল ডেনেট ব্যক্তিত্ব বা আইডেন্টিটি ধারণাটি যেভাবে ব্যাখ্যা করেছেন, এই মনোগ্রাফটি মূলত সেই দর্শনকে কেন্দ্র করেই রচিত। তিনি 2024 সালে গত হয়েছেন 19শে এপ্রিল। ডেনেটের যে আইডেন্টিটি বিষয়ক ভাবনা তা গভীর দার্শনিক তত্ত্ব হলেও আশ্চর্যজনকভাবে সাধারণ মানুষের মনের খুব কাছের কথা বলে। তিনি দেখিয়েছেন আমরা নিজের সম্পর্কে যা কিছু বলি, নিজেকে নিয়ে যেই কথাগুলো বলি, সেগুলোর মাধ্যমেই নিজেদের সম্বন্ধে এক ধরনের আখ্যান বা গল্প নির্মাণ করি।
আমি কে এই প্রশ্নটি জিজ্ঞাসা করতে গিয়েই আমরা যেই গল্পর মুখোমুখি হই, ডেনেট তাকেই ন্যারেটিভ আইডেন্টিটি বলেছেন। এই ভাবনাটি দর্শনে প্রচলিত ধ্যান ধারণা থেকে সম্পূর্ণ ভিন্ন এক ধারার আলোচনা। চট করে আমাদের যেগুলো প্রচলিত, দীপায়নদা, পুষ্পাদি দুজনেই, সুজাতাদি আছেন, আমরা জানেন যে আমরা দর্শনে জেনারেলি আইডেন্টিটি থিওরিতে এইভাবে দেখি না, স্টোরি বা কনস্ট্রাক্ট করি নিজেরা, এরকম কিছু দেখি না। তো এইটা একটা অনেকটাই ভিন্নধর্মী একটা মত। স্বভাবত ডেনেতের দর্শন যেমন অসংখ্য অনুরাগী রয়েছেন, তেমনি তার তীব্র সমালোচকও কম নেই। আমি মনে করি এই গ্রন্থটি শুধু ডেনেটের অনুরাগীদের জন্য নয়, সমালোচকদের পক্ষেও সমানভাবে পাঠযোগ্য হয়ে উঠবে। এছাড়া সকল দর্শনপ্রেমী পাঠকদের জন্য এই বইটি প্রাসঙ্গিক। বিশেষ করে আমাদের আমি যেই ইউনিভার্সিটিতে পড়াই, পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়, সেখানে স্নাতক স্তরে এটি একটি স্পেশাল পেপারে ডেনেটের ফিলসফি আমরা অফার করি। সেখানে এই বইটি ডেফিনেটলি সেখানে ছাত্রছাত্রীদের কিছুটা উপকার হবে, কারণ ডেনেটের অসংখ্য ইংরেজিতে নিজের ভাষায় বই আছে, সবগুলো সবসময় ছাত্রছাত্রীদের জন্য সুবিধা হয় না অতগুলো পড়ে ওঠা। সেই দিক থেকে এটা অনেকটা কনসাইজ করে অনেকগুলো বইয়ে ওনার এই ভিউটা যেভাবে পাওয়া গেছে সেটা আমি তুলে ধরেছি। আগেই বলেছি যে এটা একটা গবেষণামূলক গ্রন্থ, সবাই চট করে পড়ে না, সেই জন্য এটা যারা একটু এই দিকে ইন্টারেস্টেড তাদের ভালো লাগবে, যারা ন্যারেটিভ সাইকোলজির ওপরে যাদের আগ্রহ আছে তাদের ভালো লাগবে। আর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে মানে যার নাম না নিলে এখানে আমার কোনো কিছুই অ্যাকাডেমিক্যালি ফুলফিলড হবে না, সেটা হলো ডেনেটের এই দর্শনের প্রতি যিনি প্রথম আমাকে আকৃষ্ট করেন তিনি কিন্তু আমার গুরু প্রফেসর অমিতা চ্যাটার্জি, দর্শন বিভাগের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উনি প্রফেসর, এবং উনি আমাকে প্রথম এমফিলের সময় এই ডেনেটের দর্শন পড়ার জন্য উনি আমাকে প্রথম কি বলবো বারবার করে বলেছিল যে তুমি এটা পড়ো, দেখো তোমার খুব ভাল লাগবে। তো সেই সময় থেকেই পড়ে গেছি। তারপরে এত বছরে আমরা প্রচুর কোর্স, পিএইচডি কোর্স ওয়ার্কে হেটেরোফেনোমেনোলজি, যেটা ডেনেটের একটা মেথডোলজি, সেটাও পড়িয়ে এসেছি। সেই জন্য আমার কন্টিনিউয়াস ডেনেটের দর্শনের সাথে একটা টাচ থেকেই গেছিলো। তিনি প্রথম আমাকে ডেনেটের বইটি হাতে দিয়েছিলেন এবং উনি তখন লিভারপুল থেকে এসেছিলেন, ওখান থেকে এই বইটা নিয়ে, এবং বলেছিলেন তুমি এটা পড়ে দেখো, হয়তো তোমার খুব ভালো লাগবে। তো ডেনেটের তারপর থেকে প্রায় সব না বললেও 2009-10 অবধি প্রায় বেশিরভাগ বই আমি পড়ে দেখেছি। আর ডেনেটের আলোচনার জায়গাটা বিশাল, কিন্তু যেহেতু আমি আইডেন্টিটির জায়গাটা আমার বেশি ভালো লাগার জায়গা ছিল, এবং আরও একজনের কথা এই আইডেন্টিটি বলতে গিয়ে বলা উচিত আমার, যে আমি সেই সময় ফেমিনিস্ট আইডেন্টিটির ওপরে আমি প্রফেসর শেফালি মৈত্র, উনিও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, ওনার কাছেও আমি অনেকটা কোর্স করেছি, এবং ওনাদের দুজনের কাছেই পড়ে আমার এই বিষয়টার ওপরে খুব ভালো লাগা জন্মেছিল। সেই জন্য আমি মূলত ডেনেটের এই আইডেন্টিটির থিওরির ওপরেই এই বইটিতে আমরা কাজ করেছি, আমি এই বইটিতে। এবং এমন কিছু বিষয় আছে যেমন ফ্রিডম, এথিক্স, যেগুলো এই গ্রন্থে আমি ইনক্লুড করিনি, কিন্তু জাস্ট টাচ করে গেছি। কিন্তু এগুলো নিয়েও কিন্তু পরে ডেফিনেটলি কিছু বই লেখার আমার ইচ্ছে রয়েছে, এবং আজকেই আমি সকালবেলায় অমিতাদি একটু অসুস্থ, সেই জন্য ওনার সাথে কথা বলছিলাম এবং ওনাকে বেশ প্রমিস করে এসেছি যে মিস এরপরে আমি ডেফিনেটলি এগুলো নিয়ে আবার কাজ করব। তো সেই জায়গাগুলো আমার পাঠকদের জন্য আবার ভবিষ্যতের প্ল্যানে থাকবে। এই অবধি, থ্যাংক ইউ। ধন্যবাদ দিদি। আত্রে দিদিকে এবং দীপায়ন স্যারকে কগনিশন পাবলিকেশনের তরফ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছে অর্পিতা দাস এবং আশিস বিশ্বাস। একজন উঠে এসে ওনাকে একটু ধর স্যার।
এরপর আমাদের সেই শুভক্ষণ, বই প্রকাশিত হতে চলেছে। দীপায়ন স্যার, আত্রেয়ী দি, সুজাতা ম্যাম এবং পুষ্পা ম্যামের হাত দিয়ে। এরপরে কগনিশন পাবলিকেশনের তরফ থেকে মেমেন্টো প্রদান করা হচ্ছে আত্রেয়ীদিকে। মেমেন্টো প্রদান করতে আসছে এশা নন্দী। এরপর অমৃত, এরপর অমৃত। হ্যাঁ, দীপায়ন স্যারকে মেমেন্টোর মাধ্যমে বরণ করে নিচ্ছে অর্পিতা দাস। ধন্যবাদ সম্মানীয় অতিথিবৃন্দ। এবার আমাদের বিদ্যার আলোচনায় আমাদের মঞ্চ ছোট পড়ছে, সেই জন্য আমরা অনুরোধ করছি এর পরবর্তী যারা আছে তাদের জন্য। আমাদের মধ্যে এখন পুষ্পা ম্যাডাম, সুজাতা ম্যাডাম এবং আত্রেয়ী ম্যাডামকে অনুরোধ করছি আপনারা সামনের সারিতে চলে আসুন, আমরা পরবর্তী লেখকদের কাছে যাব। ধন্যবাদ ম্যাডামদের জন্য। আরেকবার করজোড়ে হাততালি হয়ে যাক। আমরা এরপর আহ্বান করে নিচ্ছি গৌতম লোহার স্যারকে তার গ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে। মঞ্চে চলে আসুন স্যার। স্যারের যে বইটি প্রকাশিত হচ্ছে আজকে, সে বইটির নাম এ সফট ইন্ট্রোডাকশন টু ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং। স্যার রিটায়ার্ড প্রফেসর, উনি ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যাপনা করেছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে, এবং ওনার এই অধ্যাপনার এবং শিক্ষকতা জগতের থাকার দরুন যে নির্যাস, সেই নির্যাসই আমরা এই গ্রন্থে পাব। এবং স্যারের কাছ থেকেই দু চার কথা শুনে নিচ্ছি বইটি সম্বন্ধে, এবং বর্তমান যে শিক্ষা বা শিক্ষার্থীদের যে দশা, সেটা সম্বন্ধে ওনার নিজস্ব কিছু ভাবনা চিন্তা আছে, সেই বিষয়ে সংক্ষেপে দু চার কথা শুনে নিচ্ছি। Good evening, everyone. I'm a retired faculty member of Electronics and Communication Engineering. I've had around 23 years of experience teaching subjects to undergraduate students, mainly in private engineering colleges. There is a BTech area called Electronics and Communication Engineering. You must have heard of that. And amongst all the UG engineering courses, this is most mathematical. So I've taken up this ambitious task of summarizing the entire
area in a few pages. Few pages means 160 pages. This electronics and communication engineering, I have divided it into around 13 chapters. Each chapter you will get a complete textbook in the market. But since from my teaching experience, students are interested in the essence of the subject rather than the details. Most of the textbooks are very complicated because of its extreme content. What I have understood is that out of all the thousands of BTech students who are coming out, if you really ask them, poke them a bit, you will find that most of them don't understand the engineering. The reason is that excess content has been dumped on them. So it is towards that objective that I have given a summary of this entire area, and it's also for self-satisfaction. It's a bit technical, so it's not meant for general purpose or general public. It's mainly meant for the students who will read this book before reading the textbook. Towards that objective I've written this, and also to prove that I am not wasting my time. I've done something in life, that's one thing. Acha, ei bole small complaint against the syllabus which is being dumped on the students. Today's papers, last 3 years 40 IIT students have committed suicide. So maybe 10 or 15 of them have family problems, but the majority of them are because of academic pressure. And why academic pressure? Excess content. It is not needed. You don't have to know everything. And this philosophy is being now dumped on the schools or school children. And education is becoming a torture today. It's very essential that you reduce the syllabus. Just give them the summary essence and leave them alone. And also I've convinced myself that in school education, at least up to class 10, they should not emphasize the STEM subjects. You want to make a good human being, you must give them good grounding in the arts. আর আজকাল একটা রেওয়াজ হয়ে গেছে শুধু সব জায়গায় ম্যাথ করে, ম্যাথ করতে গিয়ে শুধু ব্রেনটা চলে, হার্ট দেয়ার ইজ নো হার্ট দেয়ার। সো আমি এই বইটা লিখেছি একটু ব্রেন আর হার্ট কম্বিনেশনে একটু যদি কিছু বেরোয় আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে। স্যারকে উত্তরীয় দিয়ে বরণ করে নিচ্ছে শিবশঙ্কর। আচ্ছা, এখন আমরা সেই শুভক্ষণে উপস্থিত হয়েছি যখন এই বইটি প্রকাশিত হতে চলেছে। বই প্রকাশ হতে চলেছে আমাদের লেখকের হাত দিয়ে এবং তার সাথে আমাদের দীপায়ন স্যার এবং কগনিশন পাবলিকেশনের কর্ণধার অরেঞ্জ মহলদারের হাত দিয়ে। এবার মেমেন্টোর মাধ্যমে বরণ করে নিচ্ছে পবিত্র বিশ্বাস। আচ্ছা, আবারও
অত্যন্ত ক্ষমা চেয়ে নিচ্ছি লেখক মহাশয়ের কাছে, আমাদের স্টেজটা খুব ছোট, সেই জন্য পরবর্তী জনকে আমরা ডেকে নিচ্ছি, স্যারকে আহ্বান করছি সামনে চলে আসুন। এবং বর্তমানে এখন আমরা মঞ্চে আহ্বান করছি প্রসিদ্ধ চিত্র পরিচালক শ্রী সুজিত মণ্ডল মহাশয়কে। ওনার বই প্রকাশ অনুষ্ঠানে আমরা করতালির মাধ্যমে আহ্বান করছি মঞ্চে। আচ্ছা, স্যারের সাথে ডক্টর দীপঙ্কর ঘোষ মহাশয়কেও মঞ্চে আহ্বান জানাচ্ছি। ডক্টর অনুপম সাহা মহাশয়কেও আহ্বান জানাচ্ছি। আর নেই। সাথেই করতালির মাধ্যমে আহ্বান জানাচ্ছি আমাদের পরবর্তী লেখক ডক্টর তেজেন মণ্ডল মহাশয়কে মঞ্চে। এখন সুজিত স্যারের 3টি বই প্রকাশিত হবে। তার মধ্যে প্রথমটি পুনঃপ্রকাশ বা বিশেষ আলোচনার জন্য বিবেচিত হয়েছে এবং পরের দুটি নতুন বই, কালপুরুষ এবং এই তো জীবন। প্রথম বইটি আর্তনাদ, যেটি নিয়ে বিশেষ আলোচনা বা পুনরায় ফোকাস অনেক সময় হয়, পুরনো জিনিস আমরা ফোকাসে আনি সেটাকে গুরুত্বটা তার বোঝার জন্য। সুতরাং এইটিও আরেকটি প্রকাশিত বই কগনিশন পাবলিকেশন থেকেই, এই আর্তনাদ বইটি সম্বন্ধে। এবং তার সাথে সাথে কালপুরুষ এবং এই তো জীবন, এই 3টি বই আজকে আমাদের সন্ধ্যার আলোচনায় মুখ্য উপজীব্য স্যারের হাত দিয়ে। এবং স্যারের সাথে যে দুজন রয়েছেন, দীপঙ্কর বাবু এবং অনুপম বাবু, ওনারা এই বইগুলো সম্বন্ধে আমাদের আলোকপাত করবেন বিশেষভাবে। সময়ের কালক্ষেপ না করে আমি কগনিশন পাবলিকেশনের তরফ থেকে অর্পিতা, আশিস এবং এশাকে আহ্বান জানাচ্ছি ওনাদেরকে উত্তরীয়র মাধ্যমে বরণ করার জন্য। তেজেন স্যারকে উত্তরীয়র মাধ্যমে বরণ করে নিচ্ছে শিবশঙ্কর। কালক্ষেপ না করে প্রথমেই বই প্রকাশে চলে যাচ্ছি। আর্তনাদ, কালপুরুষ এবং এই তো জীবন, এই 3টি বই প্রকাশিত হচ্ছে আমাদের মধ্যে উপস্থিত বিশিষ্টজনদের হাত দিয়ে। প্রথমে আর্তনাদ। এরপরে প্রকাশিত হচ্ছে কালপুরুষ বইটি।
সর্বশেষ তৃতীয় বইটি অর্থাৎ এই তো জীবন প্রকাশিত হতে চলেছে। বই প্রকাশ চলাকালীন আর্তনাদ বইটি সম্বন্ধে এরপরে আমরা দু চার কথা সুজিত স্যারের কাছ থেকে শুনে নিতে চাইব, যেখানে উনি স্যার আর্তনাদ বইটি সম্বন্ধে সংক্ষেপে দু চার কথা, আর্তনাদ বইটি সম্বন্ধে সংক্ষেপে দু এক কথা। হ্যাঁ, নমস্কার। আমি সুজিত মণ্ডল। আমি হচ্ছি ফিল্ম পার্সোনালিটি। বাংলা এবং হিন্দি মিলে প্রায় 35-36টা সিনেমা আমি রিলিজ করেছি। তার মধ্যে বাংলাতে দেবজিৎ এদের নিয়ে অনেক সিনেমা আছে। প্রচণ্ড কমার্শিয়াল সিনেমা করি আমি। যে আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না, খোকা বাবু যায়, লাল জুতো পায়, লেপ পাগলু ডান্স, এই ধরনের এন্টারটেনমেন্ট সিনেমা করি। আর এই সিনেমা তৈরি করার ফাঁকে ফাঁকে অনেক লিখতাম আমি। প্রতিটা অনেক সিনেমা আমি আমার স্ক্রিপ্টেতেও হয়েছে তৈরি। তো সেই ছোটো ছোটো লেখাগুলো একদিন ভাবলাম, দু চারজন আমাকে ইন্সপায়ার করেছে যেগুলো গল্প বই প্রকাশ করো। সেই জন্যে আমার এই গল্প বই আর্তনাদ, কালপুরুষ, এই তো জীবন, এগুলো অ্যাকচুয়ালি আগামী দিনে সিনেমাও হতে পারে। এগুলো যদি আপনারা যদি কেউ লিখে পড়েন, এটা পুরো ফিল্ম দেখছেন এরম মনে হবে। ফিল্মের যেমন স্ক্রিপ্ট হয় সেইভাবে গল্প বই প্রকাশ। আর্তনাদ গল্পটা হচ্ছে বর্তমান সমাজের একটা গ্রামের ছেলে, তার অনেক স্বপ্ন ছিল গ্রামটাকে সুন্দর করে তৈরি করবে, গ্রামের মানুষকে অনেক সাহায্য করবে সব কিছুতে। সেই জন্যে সে একটা পলিটিক্যাল টিমের আওতায় পড়ে। তারা তাদের স্বপ্নের কথা শোনে এবং সেই পলিটিক্যাল ছেলেরা তাকে দিয়ে এমন কিছু কাজ করায় যাতে সে ক্রিমিনাল হয়ে যায়। যখন সে ঘরে ফেরত আসে সে জানতে পারে আমি ক্রিমিনাল। তার স্বপ্ন পূরণ হয়, গ্রামে যা যা চেয়েছিল। তারপর সে নিজের ক্রিমিনাল যে সেটা মুছতে চায় যে আমি ক্রিমিনাল নয়, সে আরও বড় ক্রিমিনাল হয়ে যায়। বর্তমান সমাজের গল্প আর্তনাদ। আর কালপুরুষ হচ্ছে মানুষের অভ্যন্তরে যে মানুষ আছে, আমরা যারা মানুষ তারা সবসময় একটা ভালো রূপ দেখায়। কোনো এক সময় আমাদের ঝগড়া করতে বাধ্য হয়ে আমাদের ভেতর থেকে শয়তানটা বেরিয়ে আসে। সেই রকম অনেক মানুষ আছে যারা প্রথম থেকেই ঝগড়া করে বা তাদের শয়তানি করে, তারা ক্রিমিনাল। এই মানুষের আভ্যন্তরীণ মানুষকে আমরা কিভাবে বদলে আবার নর্মাল মানুষ হতে পারি, সেই নিয়ে গল্প হচ্ছে কালপুরুষ। কালপুরুষ হচ্ছে এ গ্রুপ অফ স্টার্স। এটা আমরা সারা বছর সারা দিন দেখতে পাই। মা তার একটা ছেলেকে বলে যে তোমার বাবা মারা গেছে, আগামী দিন আমাদের খুব খারাপ আসবে, তোমাকে কালপুরুষ হয়ে থাকতে হবে, আকাশের তারা দেখিয়ে সবাইকে পথ দেখাতে হবে আর নিজের পথ দেখতে হবে। তো পুরো গল্পটা মানুষকে নিয়ে এবং তাদের আভ্যন্তরীণ মানুষকে কিভাবে কন্ট্রোল করা যায় এবং কিভাবে এক্সপ্লোর করা যায়। এই তো জীবন হচ্ছে গল্প। এটা হচ্ছে আমাদের এখন সমাজে যারা সিনিয়র সিটিজেন আছেন তাদের অনেক কষ্টে থাকতে হয়। তারা যে সংসারে থাকে, তাদের নিজেদের কোনো স্বপ্নই থাকে না, নিজেদের কোনো কাজ থাকে না। তারা নিজেদের ছেলে মেয়ে নাতি এবং নানা রকম কাজে ব্যস্ত হয়ে নিজেদের সমস্ত কিছু ভুলে যান। মায়েরা ভুলে যান, ঠাকুমারা ভুলে যান, দিদিমারা ভুলে যান, দাদুরা ভুলে যান। তাদের আবার নতুন করে বাঁচার যে স্বপ্ন, কিভাবে তারা সেই স্বপ্নটাকে আবার নতুন করে বাঁচতে পারবে, নাচবে, গাইবে, আনন্দ করবে, যখন যেখানে এসে যেতে পারবে, সেই সমাধানের মতো কিছু লেখা আছে। এটা এই তো জীবন। মোটামুটি এই তিনটে বইয়ের এই গল্প। আচ্ছা, আমি আমার গল্প বই সম্বন্ধে বললাম কিন্তু আসল কথাই বলা হয়নি।
থ্যাংক ইউ কগনিশন পাবলিকেশনকে এই অনেক অল্প সময়ের মধ্যে সে উড়ান সে পিয়াল অর্পিতা এরা রাত দিন খেটে এর যে কভার পেজ খুব শক্ত, আমার সঙ্গে কাজ করা একটু শক্ত, যেহেতু অনেক সিনেমা করেছি তো আমি সিনেমার পোস্টারের মতো কভার পেজগুলো তৈরি করিয়েছি ওদের। রাত দিন এক করে এরা এই কাজ করে এটা করতে পেরেছে, তো ধন্যবাদ। এবং আমি আমাদের দিক থেকে একটা করতালি যে এত কম সময় এরা এত ভালো একটা কাজ করে দিতে পেরেছে আমাদের, ধন্যবাদ। করছি ধন্যবাদ স্যারকে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি যে আপনারা হয়তো অনেকেই জানেন, আমি তাও একবার ছোট করে বলে দিই, স্যারের যে কাজের পরিধি, এতক্ষণ আমরা একাডেমিক মূলত জিনিসগুলো শুনছিলাম, কিন্তু একাডেমিক্সের থিওরিটিক্যাল আলোচনার সাথে সাথে যে প্র্যাকটিক্যাল আলোচনা, যেগুলো আমাদের মনোরঞ্জন এবং মনোরঞ্জনের মাধ্যমে শিক্ষা, সেই জায়গাগুলোতে স্যার দীর্ঘদিন ধরে কাজ করছেন। এবং বলিউডে উনি যেমন কাজ করেছেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, এখানে উনি ডিরেক্টর হিসেবে কাজ করছেন। বলিউডে উনি শক্তি সামন্ত, বিক্রম ভাট, মহেশ ভাট, এই যে প্রখ্যাত ডাইরেক্টর, তাদের সাথে কাজ করেছেন। তিনি অচেনা অতিথি, গোলাম, রাজ, কসুর, आप मुझे अच्छे लगने लगे, दीवाने हुए पागल, आवारा पागल दीवाना, इतबार, जुर्म, 1920, আমরা অনেকেই এই সিনেমাগুলো জানি এবং দেখেছি এবং উপভোগ করেছি। সেই বইগুলোতে সেই যে চলচ্চিত্র, তার সফল সহকারী পরিচালকের ভূমিকায় উনি ছিলেন বিভিন্নগুলোতে। এবং তার সাথে সাথে আমাদের যে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি, সেখানে উনি সাত পাকে বাঁধা, বলো না তুমি আমার, সেদিন দেখা হয়েছিল, রোমিও, রকি, অরুন্ধতী, হিরো 420, তুমি আসবে বলে, বাঘবন্দি খেলা প্রভৃতি একের পর এক সফল সিনেমা উনি বানিয়েছেন। এবং আগামী দিনেও আমরা আশা রাখছি ওনার হাত থেকে আমরা এরকম কাজ পাবো। তাকে ধন্যবাদ। এবং তার সাথে সাথে আমি ডক্টর দীপঙ্কর ঘোষ এবং অনুপম সাহাকে সংক্ষেপে স্যারের যে কার্যক্রমগুলো আছে তার সম্বন্ধে দু চার কথা বলতে চাই, অতি সংক্ষেপে। যারা মঞ্চে বসে আছেন এবং যারা মঞ্চের সামনে বসে আছেন সকলকে প্রণাম। আমার এখানে দুজন মাস্টারমশাই আছেন, তাদেরকে আমার প্রণাম। সুজিতদা আমার খুব কাছের দাদা বা বন্ধু। যখন আমি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন থেকেই আমার মাথায় একবার এই অরেঞ্জদার ভূতটা চাপিয়েছিল যে সিনেমায় স্ক্রিপ্ট লেখার কাজ করব বা এই জাতীয় কিছু করব। তো সেই সুবাদেই আলাপ, তারপরে সেদিকে আমার যাওয়া হয় না। পরে আমি পিএইচডি করি, এখন আমি পেশায় শিক্ষক, একটা স্কুলে পড়াই। তারপর হঠাৎ সুজিতদা একদিন আমাকে ফোন করে বললো যে দেখ, আমি একটা স্ক্রিপ্ট আছে এরকম, ভাবছি এরকম উপন্যাস লিখবো, তুই দেখ তো এটা পড়ে কেমন হয়েছে, তুই গবেষণা করেছিস, বাংলার পিএইচডি। তো আমাকে মজা করেই বললাম, আমি স্ক্রিপ্টটা পড়ে পুরো তাজ্জব বনে গেলাম। ঠিক একেবারে যেন একটা পুরো সিনেমার একেবারে পুরো মানে সিনেমার যে স্ক্রিপ্ট হয় পুরো সেটা সাজানো আছে একেবারে, মানে জাস্ট মানে শুটিং শুরু করে দিলেই হয় আর কি, শর্ট 1, শর্ট 2, শর্ট 3 ধরে আর কি। তো আমি বললাম যে হ্যাঁ এটা হবে, কিন্তু কিভাবে করবে, তুমি কি এই ফরম্যাটেই করবে না উপন্যাসের ফরম্যাটে যেমন হয়, উপন্যাস ছোটো গল্প যেমন হয় আর কি সাহিত্যের ধারায়? বলছে না, আমি এই ফরম্যাটেই করবো। এই কারণেই করবো না, আমিও চাই যে আমার লেখাগুলো একটা বাঁধ ভাঙা কিছু হোক, গতানুগতিক না গিয়ে আমি আমার মতো করি, বা কোড আনকোড সুজিত মণ্ডল স্টাইল। হতে পারে ফ্লপ, হতে পারে হিট, সেটা ভবিষ্যৎ পাঠক বলবে, কিন্তু এইভাবেই আমার উপন্যাস লিখিত হবে। আমি ঠিক আছে, দেখা যাক। তো আমি পড়লাম, পড়ে অরেঞ্জদার সঙ্গে আমার আগে থেকে অরেঞ্জদা আমার বন্ধু কাম দাদা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুবাদে অরেঞ্জদাকে স্ক্রিপ্ট পাঠালাম আর কি, যেটা আর কি পাণ্ডুলিপিটা ছিল। অরেঞ্জদা বললো তুই একটু কাজ কর, আমি তোকে মানে পাঠাচ্ছি, তুই এটা প্রুফগুলো দেখ। দাদা টাইপ করতে গিয়ে কিছু তাড়াহুড়োতে বানান টানান ভুল ছিল, বা যেটা হয় আর কি আমাদের যেটা আর কি কাজ। তো প্রুফ দেখা হলো এবং উপন্যাসটা কিন্তু সত্যি দাঁড়িয়ে গেল। এবং এটা দারুণ একটা উপন্যাস, মানে যাকে আমরা বর্তমানে বলি থ্রিলার উপন্যাস। মানে প্রতিটি পদক্ষেপে পদক্ষেপে যেন মনে হবে উপন্যাস পড়ছি না চোখের সামনে একটা সিনেমার দৃশ্যগুলো পর্ব করে আসছে, রোলিং হয়ে আসছে, এরকম একটা এমনভাবে বুনোটটা আর কি খুব ভালো লেগেছে। যাক, এই বইটার সঙ্গে আমি থাকতে পেরেছি, এটা আমার একটা বিশাল বড় পাওয়া। অনেক অনেক শুভেচ্ছা লেখককে, সবার ভালো হোক, ভালো থাকবেন। সবাইকে শুভ সন্ধ্যা। আমি ডক্টর অনুপম সাহা, আর আমি পেশায় চিকিৎসক এবং এই মুহূর্তে আমি ঝাড়খণ্ড হেলথ ডিপার্টমেন্টে কর্মরত। তো এখানে যে সাংস্কৃতিক মনন আমি আজ সন্ধ্যাবেলায় দেখছি সবার মধ্যে, সেটা দেখে আমি মানে খুবই ভালো লেগেছে আমার। এবং যে
লেক্সিক্যাল রিসোর্সেস আমি দেখছি, দ্য ওয়ে অফ এক্সপ্রেশন, যে চয়েস অফ ওয়ার্ডস, শব্দের চয়ন এবং মনন যেটা দেখছি, সেটা সত্যিই আমি নিজে ব্যক্তিগতভাবে অতটা পারি না। তার কারণ আমার গত 11 বছরের কর্মজীবনটা কেটেছে শুধু পেশেন্টের হাত ধরে। তো সাহিত্য চর্চা, গল্প পড়া এগুলো সত্যি কথা বলতে খুব কমই হয়। বাট সুজিতদা একটা অন্য অনুভূতি আমার জীবনে, কারণ সুজিতদার সাথে আমার আলাপ এই সিনেমার মাধ্যমেই। এবং যে জিনিসটা এখনো পর্যন্ত কেউ বললো না, সেটা হচ্ছে সুজিতদার প্রত্যেকটা সিনেমার একটা অন্যতম অঙ্গ হচ্ছে তার গান, মিউজিক কম্পোজিশন। এবং এই মিউজিক কম্পোজিশনটা এতটাই আমাদের সাথে রেজোনেট করে, সেই থেকেই সুজিতদার সাথে আমার আলাপ, বন্ধুত্ব, এবং এখন দাদা স্থানীয় আমার। তো সুজিতদা যখন এই নতুন পথ চলা শুরু করে এই উপন্যাসের মাধ্যমে, তো এর মধ্যে এই তো জীবন, এইটাই শুধু আমি একটুখানি পড়েছি, আমার মানে বাকিগুলো অতটা পড়া হয়নি। তো আমি এইটুকু বলতে পারি যে এই তো জীবন শুধু একটা গল্পের উদযাপন নয়, এখানে সময়ের সঙ্গে আরও পরিণত হয়ে ওঠা ভালোবাসার যে একটা নীরব শক্তি, সেটাকে সম্মান জানানো হয়েছে। যে অটুট বন্ধন, তার প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য রয়েছে এই গল্পটার মধ্যে, একটা ফিল গুড ফ্যাক্টর রয়েছে। তো আমি সবাইকে অনুরোধ করব যে গল্পগুলো পড়ার, এবং আমার বিশ্বাস যে এগুলো পড়লে আপনাদের ভালো লাগবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। মঞ্চে আহ্বান করে নিচ্ছি শ্রী সুবীর মণ্ডল মহাশয়কে। আচ্ছা, সুবীর বাবুকে আহ্বান করলাম এই জন্য, ডক্টর তেজেন মণ্ডল, যিনি বর্তমানে বগুড়া শ্রীকৃষ্ণ কলেজে অধ্যাপনারত, ওনার যে বইটি প্রকাশিত হতে চলেছে প্রবন্ধে মতুয়া, প্রবন্ধে মতুয়া, এই বইটি এখন উদ্বোধন হতে চলেছে। উপস্থিত যারা রয়েছেন মঞ্চে, তাদের শ্রীহস্ত দিয়ে উদ্বোধন হচ্ছে। আচ্ছা, এখন তেজেন স্যারকে ওনার প্রবন্ধে মতুয়া এই বইটি সম্বন্ধে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। নমস্কার। প্রথমে বলি, আমি শ্রীকৃষ্ণ কলেজের শিক্ষক। এই শিক্ষকতাকালীন ডক্টর ভোলানাথ মণ্ডলের সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়। ভোলানাথের সূত্র ধরে ডক্টর অরেঞ্জ মহলদারের সঙ্গে আমার আলাপ হয়। আমি ইতিমধ্যে রিসার্চ করছিলাম মতুয়া নিয়ে, তখন বিভিন্ন মতুয়ার উপরে বিভিন্ন প্রবন্ধ আমি লিখি। সেখানে আমাদের নমশূদ্র সমাজ, তপশিলি জাতির যে উৎস, তাদের কি করা উচিত, মতুয়াদের দর্শন কি, মতুয়া আসলে হিন্দু ধর্মের অংশ নাকি স্বতন্ত্র, এ সব বিষয় নিয়ে আমাদের আজকের দিনে বহু মানুষের কৌতূহল আছে। কিন্তু সঠিক কি, এটা কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ জানে না। জানে না বলেই আমার দায়িত্ব পড়ল, আমার মনে হয়েছে সামাজিক মানুষ হিসেবে যে কাজটা আমার করা দরকার। ফলে এই কাজটা আমি করতে পেরেছি কিনা আমি জানি না, সফল হয়েছে কিনা আমি জানি না। আপনাদের যদি উপকারে লাগে নিশ্চয়ই আমার সার্থক হবে। আমার এটা প্রথম প্রবন্ধ সংকলন। তা আশা করি আপনারা বইটা, যাদের কৌতূহল থাকবে মতুয়া আসলে কি, নমশূদ্র কারা, মতুয়া হিন্দু ধর্মের অংশ কিনা,
মতুয়াদের শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি, রাজনীতি সমস্ত বিষয়টা নিয়ে এখানে আলাদা আলাদা 14টা প্রবন্ধ এখানে রয়েছে। আশা করি মতুয়া নিয়ে আজকের দিনে যা যা দরকার তাই এই বইটার মধ্যে আপনারা পাবেন। 14টা প্রবন্ধ আছে এই প্রবন্ধের মধ্যে। এটাই বলা, আপনারা পড়ুন, সঠিকটা জানুন, এই আশা রাখি। আর অরেঞ্জকে আমার ধন্যবাদ জানাই, ও খুব ভালো মানুষ। ওর সাথে যখন আলাপ হয় ও খুব আকৃষ্ট হই আমি। ওর ধন্যবাদ, মঙ্গল হোক, সবাই ভালো থাকুক। ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। এরপর তেজন স্যারকে এবং সুজিত বাবুকে লেখক সম্মান দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে পাবলিকেশনের তরফ থেকে। বরণ করতে আসছে তেজন বাবুকে, বরণ করে নিচ্ছে আশিস। এশা বরণ করে নিচ্ছে সুজিত বাবুকে। জ্ঞানের প্রভা এবং দ্যুতি যত বড়, আমরা আধার রূপে হয়তো সেইটা করতে পারছি না, সময়ের খুবই অপ্রতুলতা রয়েছে। পরবর্তী পর্যায়ে চলে যাচ্ছি। জার্নাল উদ্বোধন হতে চলেছে। আমরা আবার উপস্থিত যারা রয়েছেন তাদেরকে সামনের সারিতে চলে আসতে বলছি। আমাদের মঞ্চে ওর আলোকিত করে থাকার জন্য ধন্যবাদ স্যারকে, সবাইকে। হ্যাঁ, জার্নাল উদ্বোধনের জন্য আহ্বান করে নিচ্ছি দীপায়ন স্যারকে, আশিস স্যারকে এবং শৈলেন স্যারকে। কগনিশন পাবলিকেশনের এই জার্নাল প্রথম প্রকাশিত হলো। জার্নালের নাম একাডেমিয়া। এটা একটা ইন্টারন্যাশনাল জার্নাল এবং এটা সাধুবাধারও যে এখানে প্রচুর নতুন গবেষক গবেষিকা এবং সাথে সাথেই প্রথিতযশা যারা শিক্ষা জগতের মানুষজন তারা লেখা দিয়েছেন। আগামী দিনেও এই পথ চলা এগিয়ে চলবে, সে তারই প্রকাশ অনুষ্ঠান। দুজন এসছেন, আরেকজনকে আসবে, দুজন এসছেন। আশিস স্যারকেও আহ্বান করে নিচ্ছি মঞ্চে। এই জার্নালের, এটা একটি পিয়ার রিভিউ জার্নাল। পিয়ার রিভিউ জার্নাল এটি যে এডিটোরিয়াল বোর্ড, তাতে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ মরিবর স্লোভেনিয়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ শ্যানন আয়ারল্যান্ড, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, মুরলীধর গার্লস কলেজ প্রভৃতি খ্যাতনামা যে বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের এখানে সান্নিধ্য রয়েছে এডিটোরিয়াল বোর্ডে। তারই তরফ থেকে আমাদের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে দীপায়ন স্যার এসছেন, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ডক্টর আশিস কুমার দেবনাথ স্যার এসছেন এবং মুরলীধর গার্লস কলেজের তরফ থেকে ডক্টর শৈলেন দেবনাথ মহাশয় এসছেন। তাদেরকে তারা এই আমাদের জার্নালটি প্রকাশ করছেন, তাদের শুভ হাত দিয়ে এই শুভ অনুষ্ঠানটি সম্পন্ন হচ্ছে। সাথেই অতি অবশ্যই কর্ণধার অরেঞ্জ মহলদার তার জার্নালটি প্রকাশ করছেন।
এবার আহ্বান করে নিচ্ছি আমাদের শ্রদ্ধেয় দীপায়ন স্যারকে এই জার্নালটি সম্বন্ধে আলোকপাত করার জন্য। এই মাইক্রোফোনটা স্যার ঠিক। হ্যাঁ, শুভ সন্ধ্যা। আমাদের অনুষ্ঠান প্রায় সমাপ্তির পথে। আমি মনে হচ্ছে জ্ঞানাঙ্কুরের মতো যখন কগনিশন প্রথম পথ চলা শুরু করেছিল আমাদের অরেঞ্জের হাত ধরে, তখন খুব যে আশাবাদী ছিলাম তা নয়, কিন্তু সেই অঙ্কুরিত জ্ঞান ধীরে ধীরে বৃক্ষ শাখা প্রশাখায় মানে ছড়িয়ে দিয়েছে। দেখতে ভারী ভালো লাগছে। কিন্তু সেই সঙ্গে আরও ভালো লাগছে যে অ্যাকাডেমিয়া বলে যে জার্নালটা পিয়ার রিভিউড জার্নাল, এবং ইংরেজিতে এই জার্নালটা ইন্টারন্যাশনাল জার্নাল, তো তাতে আমাদের গবেষক গবেষিকারা তাদের মননঋদ্ধ যে সমস্ত রচনা এবং গবেষণামূলক রচনা সেটা প্রকাশের সুযোগ পাবে। এটা প্রথম সংখ্যা। এখানে 9টি প্রবন্ধ রয়েছে। এটা একটা মিসলেনিয়াস জার্নাল এবং সেখানে নানা বিষয়ে মনন স্থান পাবে, এবং এর পথ চলা কণ্টকাকীর্ণ হবে না, কুসুমাস্তীর্ণ হবে, এই আশা রেখে আমার কথা শেষ করছি। ধন্যবাদ স্যারকে। আমাদের সময় শেষ লগ্নে বিদায় নেওয়ার আগে শেষের সুমিষ্ট যে অনুরণন রেখে যাচ্ছে আমাদের অ্যাওয়ার্ড সেরেমনির মাধ্যমে। অ্যাওয়ার্ড সেরেমনিতে আমাদের অ্যাওয়ার্ড প্রাপক হচ্ছে বিদ্যুৎ ঘোষ, লতিফুল আলম, শৈলেন দাস, সুদীপ্ত পুরকাইত এবং আশিস কুমার দেবনাথ। আমরা মঞ্চে উপস্থিত বিদ্বজ্জনদের হাত দিয়ে আমরা এই অ্যাওয়ার্ডগুলি বিতরণ করছি। প্রথমে হ্যাঁ, বিদ্যুৎ ঘোষকে আমাদের আশিস স্যার, লতিফুল আলমকে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছেন দীপায়ন স্যারের হাত দিয়ে। আচ্ছা, ওনার পুরস্কারটি মিশিদি নিচ্ছেন। শৈলেন দাস মহাশয়কে অ্যাওয়ার্ড দিচ্ছেন আমাদের আশিস স্যার। সুদীপ্ত পুরকাইতকে অ্যাওয়ার্ডটি দিচ্ছেন দীপায়ন স্যার। আর এটা তুই দিবি। আর আমাদের মধ্যে উপস্থিত আশিস স্যারকে অ্যাওয়ার্ডটি দিচ্ছে কর্ণধার অরেঞ্জ মহলদার। সময় সংক্ষেপ, সকলকে ধন্যবাদ জানাই। এই কার্যক্রমের সাথে যুক্ত সবাইকে, যারা কলাকুশলীরা রয়েছেন সকলকে ধন্যবাদ জানাই। উপস্থিত যারা বিদ্বজ্জন, যারা মঞ্চে ছিলেন, মঞ্চের সামনে ছিলেন, যারা সহযোগিতায় এসেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।